তো ন্যাশনাল ইনকাম থেকে আমরা আজকে কিছু এমসিকিউ আলোচনা করব, ঠিক আছে? তো দেখি আমাদের কতটা কি মনে আসছে বা পড়া আছে। ফার্স্ট কোশ্চেন, ন্যাশনাল ইনকাম ইজ দ্য, কি হবে ন্যাশনাল ইনকামটা কি? দেশের আয়টা, দেশের যে প্রোডাক্ট মূল্য, তার টোটাল মার্কেট প্রাইসটা। মানে কি হবে অপশন? ন্যাশনাল ইনকাম বলতে নেট That's net প্রথমটা national হবে। income at market price, net national income at factor cost, net domestic product at market price, net domestic product at factor cost. এ হবে, তাহলে কি মনে হচ্ছে? এ হবে। নেট ন্যাশনাল প্রোডাক্ট অফ দ্য মার্কেট প্রাইস। শিওর এ হবে না অন্য কিছু হবে? না, এই হবে। দেখো অ্যান্সার হবে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, ঠিক আছে? তাহলে এবার দুটো, ফ্যাক্টর কস্ট। এবার অবশ্যই তার মানে আগে ফ্যাক্টর কস্ট আর মার্কেট প্রাইস সম্পর্কে বুঝতে হবে যে দুটো জিনিস কি, ফ্যাক্টর কস্ট কি আর মার্কেট প্রাইস কি। প্রথমত ন্যাশনাল ইনকাম মানে দেশের জাতীয় আয়। দেশের জাতীয় আয় অর্থাৎ দেশের মধ্যে যে সমস্ত জিনিসপত্র রয়েছে তার মধ্যে কিছু প্রাইমারি প্রোডাক্ট, কিছু সেকেন্ডারি আর কিছু সেবা, সব রকমের জিনিসই আমাদের রয়েছে। সেগুলো কি হয়, সেগুলো থেকে আমরা যে আয় করি সেটাকে আমরা ন্যাশনাল ইনকাম বলি। সেটা হয় দুরকম, একটা হচ্ছে মার্কেট প্রাইসে আর একটা হয় ফ্যাক্টর কস্টে। দুটোর মধ্যে কি পার্থক্য? দেখো মার্কেট প্রাইস মানে কোনো একটা জিনিস, কোনো একটা জিনিস সেই সময় সেই বাজার মূল্যে দাম কত, সেটা হচ্ছে তার মার্কেট প্রাইস। আর মানে সাপোজ ধরো আজকে ধরো চালের দাম, চালের দাম কত, সাপোজ ধরো 10 টাকা পার কেজি। তাহলে আমরা যখন ন্যাশনাল ইনকাম বের করব, সেই হয়তো 5 কেজি চাল আছে, তাহলে 5 × 10 গুণ করে যে 50 টাকা পাবো, সাপোজ সেটা হবে আমাদের ন্যাশনাল ইনকাম অ্যাট মার্কেট প্রাইস। এবার ন্যাশনাল ইনকাম অ্যাট ফ্যাক্টর কস্ট, ফ্যাক্টর কস্ট কথাটার মানে কি? ফ্যাক্টর কস্ট মানে হচ্ছে এই যে কোনো জিনিসের মূল্য হলো সেটা যে যে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেগুলোকে তার ফ্যাক্টর কস্ট বলে। যেমন আরো কিছু এক্সাম্পল দিই। সাপোজ ধরো এবার যদি সেরকম আমরা বলতে যাই চালের দাম, সেটা তো সবসময় একই থাকে সেরকম নয়। আজকে তুমি বাজারে গেলে যে চাল 10 টাকা পার কেজি, কালকে বাজারে গেলে বা আলু যেটা কিনতে গেলে সেটা দাম হয়ে যাবে 19 টাকা পার কেজি। প্রত্যেক দিনই তো দাম পাল্টায়। তাহলে তুমি যখন ন্যাশনাল ইনকাম বলবে, তাহলে সেই সময় কি তার মার্কেট প্রাইসের উপর বের করে তুমি বলবে? মানে 19-এর সাথে 5 গুণ করবে না 10-এর সাথে তুমি 5 গুণ করবে? সম্ভব নয়। তার মানে ফ্যাক্টর কস্ট সেটাই যেটাকে সেই বছরের কোনো জিনিসের মূল্য হিসেবে নির্ধারণ করা হয়ে থাকে। বুঝাতে পারলাম না পারলাম না? মানে সেটা যেসব জিনিস যেসব ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তার সাপেক্ষে তার দাম কত। মানে যখন বেশি আলু উৎপাদন হচ্ছে তখন আলুর দাম 5 টাকা, আবার যখন কম হচ্ছে তখন তার দাম 40 টাকা। তাহলে তুমি কোনটায় গুণ করবে? তাহলে কি করতে হবে, যে মানে ফ্যাক্টরের উপর, মানে প্রোডাকশন যতটা উৎপাদন হচ্ছে আর যতটা যোগান আছে সেগুলোর উপর ভিত্তি করে তার যে মূল্য নির্ধারণ করা হবে সেটাকে বলা হবে তার ফ্যাক্টর কস্ট। বুঝতে পেরেছি না পারিনি? হ্যাঁ। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। তাহলে ন্যাশনাল ইনকাম সবসময় কিন্তু ফ্যাক্টর কস্টের উপরে হয়, নাকি মার্কেট প্রাইসের উপরে হয়। ওকে, চলো নেক্সট। ওই বইতে সংজ্ঞাতে মার্কেট প্রাইসের উপর লেখা ছিল, তাই ভাবলাম মার্কেট প্রাইস হ্যাঁ, হবে। জিনিসটা বুঝে, ওই জন্য বুঝে করতে হবে। আচ্ছা, ন্যাশনাল ইনকামকে ইজ অলসো কল্ড অ্যাজ, কি বলা হয় ন্যাশনাল ইনকামকে? আর তুমি কি নামে ডাকতে পারো? জিএনপি না, জিএনপি আছে, সিএনপি, জিএনপি এনএনপি নামে, আছে, কি হবে? জিএনপি হচ্ছে গ্রস জিএনপি ন্যাশনাল নামে ডাকা প্রোডাক্ট, হয়, আর এন গ্রস হচ্ছে, ন্যাশনাল প্রোডাক্ট। আর কিন্তু এনএনপি ফ্যাক্টর মানে কস্ট নিট। না মার্কেট? আরে একদম ফ্যাক্টর কস্ট হবে, এ একদম হবে অ্যান্সার। একদম জিএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট। জিএনপি মানে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, দেশের আভ্যন্তরীণ যে আয় হচ্ছে সেটা কিসের উপরে? ফ্যাক্টর কস্টের উপরে। দেখো মার্কেট প্রাইসের উপরে কিন্তু কখনো জিডিপি, জিএনপি এগুলো নির্ধারণ হয় না, সবকিছু সবসময় ফ্যাক্টর কস্টের উপরে হয়ে থাকে। বুঝতে পেরেছি? হ্যাঁ, নেক্সট, পরেরটা, পরের কোশ্চেন কি বলেছে? স্যার ফ্যাক্টর কস্ট মানে উৎপাদন দ্রব্য, তাই তো? হ্যাঁ ওই তো আগে যেটা বললাম যে ফ্যাক্টর কস্ট, সেই জিনিসটাই। মানে বাংলাটা কি উৎপাদিত দ্রব্যের উপর? এই রে, এবার বাংলা দাঁড়াও দেখতে হবে। ফ্যাক্টর কস্ট, এটা বাংলা। ইন বেঙ্গলি
ফ্যাক্টর কস্টের এবারে বাংলা কি করে বলি বলো তো? ওইভাবে তো বাংলা বলাটা চাপের ব্যাপার। এর বাংলা বলাটা তো চাপের ব্যাপার। ফ্যাক্টর কস্ট মানে যে যে দামের ওপর যে যে জিনিসের উপরে দাম নির্ধারণ করে সেটাকে তার ফ্যাক্টর কস্ট বলে। আচ্ছা, ঠিক আছে। এর বাংলা বলাটা চাপের ব্যাপার। ইকোনমিক্সের সব জিনিসের বাংলা করাটা চাপের ব্যাপার আছে। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ইনক্লুডেড while এস্টিমেটিং ন্যাশনাল ইনকাম থ্রু ইনকাম মেথড? আমরা হয়তো পড়েছিলাম, জানি যে ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য তিনটে পদ্ধতি ব্যবহার করা হয়, তাই তো? তার মধ্যে প্রথম ছিল ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, আর এটা কি ছিল মনে আছে? ইনকাম, এক্সপেন্ডিচার, আর একটা হলো আউটপুট মেথড, আউটপুট উৎপাদন। মেথড, ভেরি গুড। তাহলে এর মধ্যে যে ইনকাম মেথড রয়েছে সেখানের মধ্যে আমরা কোন জিনিসটাকে ইনক্লুড করি না? নট ইনক্লুডেড। যখন ন্যাশনাল ইনকামের সময় আমরা কোন জিনিসটাকে করি না? কি মনে হচ্ছে? দেখো, স্যার ইনকাম ডিটা কি দিয়েছে ওইটা? ডিটা বাংলাটা কি? আনডিস্ট্রিবিউটেড প্রফিট। আনডিস্ট্রিবিউটেড প্রফিট মানে সাপোজ ধরো তোমাকে একটা জিনিস বলে দিই। সাপোজ ধরো টাটা কোম্পানি, ঠিক আছে? টাটা কোম্পানি কি হলো এবছর কি করে, টাটা কোম্পানির একটা 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 ব্রাঞ্চ, সে কি করে, অনেক সময় এটা অনেক কোম্পানি করে থাকে, অনেক কোম্পানি করে না, ডিপেন্ড করে কোম্পানির উপরে। সাপোজ ধরো টিসিএস কোম্পানির কোনো একটা ব্রাঞ্চ বা তারা ঠিক করেছে তাদের যত টাকা ইনকাম হবে, ধরো এবছর টিসিএস কোম্পানির 10,000 টাকা, 10 লাখ টাকা ইনকাম হয়েছে। টোটাল যে ইনকাম করলো টিসিএস কোম্পানি সাপোজ ধরো 10 লাখ টাকা, ঠিক আছে? ভালো করে বুঝে নাও। এবার 10 লাখ টাকা যে ইনকাম করলো সেটা তো তার সঙ্গে সঙ্গে যে খরচ বা সেটা তো তার সঙ্গে সঙ্গে ব্যয় হয়ে যাবে সেরকম নয়, বা সেটা তার পুরো টাকা নয়। কারণ সেখান থেকে তাকে কি দিতে হবে? স্যালারি দিতে হবে, তারপর পরের বছরের জন্য কস্ট মানে রাখতে হবে, তারপর তোমার ইনভেস্টমেন্ট সব কিছু তার মধ্যে থাকবে। তাহলে সে সব কিছু করলো, মানে তার পেনশন দেওয়া থেকে শুরু করে রেন্ট দেওয়া থেকে শুরু করে সব কিছু দেওয়ার পরে তার কাছে প্রফিট হিসাবে রয়ে থাকলো কত টাকা? সাপোজ ধরো 100 টাকা তার প্রফিট এক্সট্রা রইলো, মানে সব কিছু করার পরেও তার 100 টাকা থাকলো। তখন কিছু কোম্পানি কি করে, তার যে প্রফিটটা হয় সেটা তার যে এমপ্লয়িরা আছে তাদের মধ্যে ভাগ করে দেয়। মানে তার হয়তো সমস্ত এমপ্লয়িরা হয়তো ধরো 100 টাকা করে বেতন পায়, কেউ 200 টাকা পায়। যেহেতু সাপোজ ধরো 100 টাকা বেশি হয়েছে, 100 জন এমপ্লয়ি আছে, প্রত্যেককে 1 টাকা করে এক্সট্রা দিয়ে দিল স্যালারির সঙ্গে। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটেড প্রফিট। এবার অনেক সময় মানে প্রফিট যেটা হলো সেটাকে ডিস্ট্রিবিউট করে দেয়। আবার অনেকে কি করে, সেই প্রফিটটাকে ডিস্ট্রিবিউট করে না, প্রফিট হয়েছে বাবু আমি পকেটে ঢুকিয়ে নিলাম। কি বললাম, বোঝা গেল না গেল না? বুঝতে পেরেছি? হ্যাঁ এটা বলছে আনডিস্ট্রিবিউটেড প্রফিট, মানে ওই প্রফিটটাকে আমি ডিস্ট্রিবিউট করলাম না, ওটা আমি আমার পকেটেই ঢুকিয়ে নিলাম। কি হবে উত্তর? স্যার, বলছিলাম যে পেনশনটা তো হবে মনে হচ্ছে। অবশ্যই পেনশন হবে, একদম ঠিক বলেছে। হ্যাঁ, পেনশন কোনো ইনকাম করছে না তো। একদম, পেনশন কখনো ইনকামের মধ্যে পড়ে না, ঠিক আছে? এই যে লক্ষ্মীর ভান্ডার, এটা কি কোনো ইনকাম? নিশ্চয়ই না। না না। যুবশ্রী, এগুলো কি কোনো ইনকাম? এগুলো ইনকাম নয়। এগুলো অ্যাকচুয়ালি ব্ল্যাক মানি ক্রিয়েট করছে, তাই তো? ইনকাম সেটাই হয় যার রেসপেক্টে একটা কোনো না কোনো কাজ হবে বা পরিষেবা হবে, সেটাকে বলা হয় তার ইনকাম। পেনশন বলো বা এই যে ভিক্ষা বলো, এটা লক্ষ্মীর ভান্ডার তো ভিক্ষা আর কিছুই না। তো এগুলো কিন্তু কোনো ইনকামের মধ্যে পড়ে না, এগুলো ট্রান্সফার ইনকামের মধ্যে পড়ে। আচ্ছা, নেক্সট পরের কোশ্চেন, ন্যাশনাল ইনকাম ইজ জেনারেটেড ফ্রম। কোথা থেকে ন্যাশনাল ইনকাম আসে? এক্ষুনি এই কথাটাই আমি বলে দিলাম। ন্যাশনাল ইনকাম বা ইনকাম কথাটা আমরা কখন বলি, কিসের মাধ্যমে আসে? কাজ করা মানে মানে কোনো কিছু অ্যাক্টিভিটি করলে। তাহলে এখানে তো অনেকগুলো অ্যাক্টিভিটি আছে: মানি মেকিং অ্যাক্টিভিটি, লেবোরিয়াস অ্যাক্টিভিটি, প্রফিট মেকিং অ্যাক্টিভিটি, প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি। প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি হলে তবে হবে। আচ্ছা, এখানের মধ্যে কোন দুটো মনে হচ্ছে হবে না, আগে সেগুলো মাইনাস করো। যখন ডাউট হবে উত্তর করতে, কোন দুটো হবে না বলো। মনে হচ্ছে যে এই দুটো হবেই না, না সবই মনে হচ্ছে হতে পারে? সব। মানি মেকিংটা হবে না। দেখো, প্রথম কথা মানি মেকিং হবে না, কারণ যখন টাকা তৈরি বা ভাবো টাকা তৈরি, টাকা তৈরির অ্যাক্টিভিটি,
সেটা কোনো ন্যাশনাল ইনকাম নয়, মানি মেকিং অ্যাক্টিভিটি, যেখান থেকে তুমি টাকা পাবে, টাকা টাকা, সেটা কখনোই ন্যাশনাল ইনকামের মধ্যে পড়ে না। ঠিক আছে? আর কি হতে পারে? নাম্বার টু হচ্ছে প্রফিট মেকিং অ্যাক্টিভিটি কখনো হবে না। এই দুটো হতেই পারে না, যে প্রফিট আমি শুধু লাভ করব। ন্যাশনাল ইনকাম প্রফিট মেকিং অ্যাক্টিভিটি থেকে হয় না, প্রফিট করব সেটা থেকে না। এবার দুটোর মধ্যে হয়, একটা হচ্ছে লেবোরিয়াস অ্যাক্টিভিটি হতে পারে, আর প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিও হতে পারে। এবার এই দুটোর মধ্যে এই দুটোই অ্যান্সার হবে যদি আলাদাভাবে থাকে, কিন্তু দুটোই যখন অপশনে থাকবে তখন অ্যান্সার হবে লেবোরিয়াস অ্যাক্টিভিটি। মানে যে অ্যাক্টিভিটির মধ্যে তুমি কাজ করছো, কোনো লেবার দিচ্ছ, লেবার মানে শ্রমিক ব্যাপারটা নয়, কোনো কাজ করছো, লেবোরিয়াস অ্যাক্টিভিটি মানে যার মাধ্যমে তুমি কোনো কাজ করছো। প্রোডাক্টিভটাও হবে, কিন্তু প্রোডাক্টিভ মানে যখন আলাদা আলাদা থাকবে তখন প্রোডাক্টিভ উত্তর হতে পারে, কিন্তু যখন লেবোরিয়াস কথাটা থাকবে মানে যে ইনকামে তোমার একটা এফোর্ট থাকবে, একটা কাজ থাকবে, কোনো অ্যাক্টিভিটি থাকবে, সেটাকে ন্যাশনাল ইনকাম বলা হয়। বুঝতে পেরেছি ওর কথাটা? হ্যাঁ, বুঝতে পেরেছি। যদি এমনি প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি থাকে তাহলেও কিন্তু সেটা উত্তর হতে পারে। আচ্ছা, দ্য ইনকাম অফ ইন্ডিয়ান্স ওয়ার্কিং অ্যাব্রোড আর অ্যাপার্ট অফ, যেসব ভারতীয়রা সমাজ বাইরে আছে, অ্যাব্রোড মানে বিদেশে যারা কাজ করছে, তারা ওয়ার্কিং অ্যাব্রোড বাইরে যারা করছে, আর অ্যাপার্ট অফ কোনটার মধ্যে তাদের ইনক্লুড করা হয় না? ডোমেস্টিক যে এর মধ্যে ইনক্লুড করে না, একদম, মানে তাহলে কোনটা হবে? ডোমেস্টিক, ওই তো প্রথমটা হবে। ডোমেস্টিক ইনকাম অফ ইন্ডিয়া না, না না, ওইটা না, ডি হবে, ডি। গ্রস, নিট, কি বলে, গ্রস হবে না যেটা ডিপ হচ্ছে হবে? ওই জিডিপি যেটাকে বলা হয়, জিডিপি তাহলে? জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে ডি হবে। আচ্ছা, আর এনডিপি? এনডিপি হবে না, এটা তো এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এটা নিট এনডিপি, ডোমেস্টিক প্রোডাক্ট তো স্যার অপচয়টাকে বাদ দিয়ে হয়। তাহলে কোনটা হবে? ইনকাম অফ ইন্ডিয়ান্স ওয়ার্কিং অ্যাব্রড আর অ্যাপার্ট অফ, কোনটা থেকে নয়, আর অ্যাপার্ট অফ কোনটার বাইরে? জিডিপির বাইরে মনে হচ্ছে। হ্যাঁ, না, এটা অ্যান্সার হবে এনডিপি, নিট ডোমেস্টিক প্রোডাক্ট। কারণ এখানে তোমাকে অপচয়টাকে বাদ দিতে হবে। ঠিক আছে? এই জায়গা থেকে তোমাকে অপচয় বাদ যাবে, নিটটা হবে নিট। ও, আচ্ছা, ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া ইজ এস্টিমেটেড বাই, কে কে এস্টিমেট করে আমাদের জাতীয় আয়টাকে? ন্যাশনাল ইনকামটা আমাদের দেশের জাতীয় আয় সেন্ট্রাল, ওই তো কোনটা? দেশের জাতীয়, এটা ওই তো এখন এখন বর্তমানে তো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন করে। সিএসও, ভেরি গুড। সেন্ট্রাল CSO। স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন সিএসও করে, তারা আমাদের জাতীয় আয় নির্ধারণ করে। ভেরি গুড। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং মেথডস আর ইউজ টু ক্যালকুলেট ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া? অল হবে। অল হবে। এই যে তিনটে বলেছিলাম, ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড আর প্রোডাক্টিভ মেথড। একটা আয় হবে, আর একটা ব্যয় হবে, আর একটা উৎপাদন হবে। Which of the following methods is not used in determining national income of a country? দেওয়াই আছে, তাহলে আর বাইরে কোনটা রইল? এটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ আর বাকি তিনটে তো দেওয়াই আছে, উপরেরটাতেও দেওয়া আছে। হ্যাঁ, দেওয়া দেওয়া আছে, হ্যাঁ। তাহলে ইনভেস্টমেন্ট মেথডটা নয়। ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং entails a calculation of the contribution at every stage manufacturing. This method of national income accounting is known as, বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? স্যার একটু বলে দিন মানে। আচ্ছা, দেখো, ন্যাশনাল ইনকাম যখন ক্যালকুলেট হয়, অ্যাকাউন্টিং, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং যখন হয় বা ন্যাশনাল ইনকাম যখন কাউন্ট করা হয়, entails a calculation of the contribution at every stage of manufacturing. এইটাকে কি বলা হয়? মানে সাপোজ ধরো ন্যাশনাল ইনকাম তুমি বের করতে যাচ্ছ, সাপোজ ধরো রাইস, রাইস নয়, সবচেয়ে ভালো হয় হুইট, কেক, ঠিক আছে, আর তোমার ধরো হচ্ছে বিস্কিট, ঠিক আছে। এবার তুমি হুইট তৈরি হলো, ঠিক আছে, হুইট তোমার ধরো, হুইট থেকে তুমি ওয়েট আর কেজি টেজি করে 100 টাকা তুমি ইনকাম করলে, দেখলে তুমি করলে। কেক করে তুমি সব বিক্রি টিক্রি করে বা এ করে দেখলে কেক হলো 200 টাকা।
বিস্কিট এ করলে সাপোজ ধরো 400 টাকা হলো, ঠিক আছে? তাহলে তুমি কি বলবে ইনকাম কত টাকা? 4, 5, 6, 700 টাকা, তাই তো নাকি? সমস্যা কেন 700 টাকা হবে না? কারণ এই যে হুইট, তুমি অলরেডি হুইটের যে টাকাটা ক্যালকুলেট করে নিয়েছো, সেই হুইটেরই কিছু অংশ তো কেক হয়েছে, আর হুইটেরই কিছু অংশ তো বিস্কিট হয়েছে। তাহলে এই 200 টাকার 400 টাকার মধ্যে এই 100 টাকাও কোনো না কোনো জায়গায় ইনক্লুডেড আছে। কি বললাম বোঝা গেল? তাহলে যখন এরকম হবে তখন হ্যাঁ প্রত্যেক স্টেজে তার প্রাইসটা বের করা হয়ে থাকে। মানে যেমন ধরো সাপোজ ধরো অয়েল সিড, সেখান থেকে তোমার হচ্ছে তোমার রিফাইন তেল হলো, ঠিক আছে? তাহলে অয়েল সিড থেকে 100 টাকা বা রিফাইন তেল থেকে 200 টাকা, নিশ্চয়ই না। অয়েল সিড থেকে রিফাইনারি বের করার জন্য যতটা হলো সেই জায়গাকে এক্সট্রাগুলোকে অ্যাড করতে হবে। মানে এখানে 100 টাকা, সেইভাবে আমাদের আয় করতে হবে, এই 100 এই 100। এবার রিফাইন তেল থেকে তুমি আরো কিছু বানাতে পারো, সেটা বানাতে যত খরচ হতো 20 টাকা, সেই 20 টাকা, তাহলে 100 প্লাস যোগ করে 120, নট এদের প্রোডাক্টের উপরে। কি বললাম বোঝা গেল? তাহলে এই যে মেথডটা, এটাকে কি বলা হয়? ইনকাম মেথড, প্রোডাক্ট মেথড, না কনজাম্পশন মেথড, না এক্সপেন্ডিচার মেথড? বোঝাই তো যাচ্ছে কি পাচ্ছ তুমি এখান থেকে? প্রোডাক্ট পাচ্ছ, প্রোডাক্ট পাচ্ছি, তাহলে প্রোডাক্ট পাচ্ছি, অবশ্যই হ্যাঁ। প্রোডাক্ট মেথড হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হ্যাঁ, প্রোডাক্ট মেথড হবে। তুমি তো না, না। প্রোডাক্ট পাচ্ছ এখান থেকে, তাহলে যেটা প্রোডাক্ট যখন পাচ্ছ, প্রোডাক্ট মেথড করবে, কোনো সমস্যা নেই, তাই তো? হুম। ভেরি গুড, বুঝলেই উত্তর হবে, তাই না? আচ্ছা, 10, ন্যাশনাল ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইস ইজ ডিভাইডেড ফ্রম দ্য টোটাল পপুলেশন অফ দ্য কান্ট্রি, দ্য রেজাল্ট রিসিভড ইজ নোন অ্যাজ। পার ক্যাপিটাল ইনকাম। পার ক্যাপিটা ইনকাম, বুঝলাম, কিন্তু সবই তো তিনটে অপশনেই তো পার ক্যাপিটা ইনকাম আছে। পার ক্যাপিটা ইনকাম, রিয়েল পার ক্যাপিটা ইনকাম, ডিসপোজেবল পার ক্যাপিটা ইনকাম, ব্যাস এবার তো গল্প শেষ। কোনটা হবে? ও আচ্ছা, মানে ন্যাশনাল ইনকাম, টোটাল টোটাল। ন্যাশনাল ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইস, এই জায়গাগুলো বুঝতে হবে, শুধু ন্যাশনাল ইনকাম বুঝলে হবে না, ফ্যাক্টর প্রাইস, কনস্ট্যান্ট প্রাইস, এগুলো সব বুঝে করতে হবে। কনস্ট্যান্ট প্রাইস আছে, হ্যাঁ। মানে ন্যাশনাল ইনকাম করা হচ্ছে, সাপোজ ধরো এটা এইভাবে, ন্যাশনাল ইনকাম এট কনস্ট্যান্ট প্রাইস মানে সাপোজ ধরো 2010 সালে চালের দাম 10 টাকা পার কেজি, ঠিক আছে? 2025 সালে চালের দাম আর 10 টাকা নেই, 20 টাকা পার কেজি হয়ে গেছে। একটা ফ্যাক্টর কস্টে আমি ধরলাম। 2026-এ আবার তার ধান ধরো 21 টাকা পার কেজি আছে। এবার তুমি ন্যাশনাল ইনকাম বের করার সময় কোন টাকাটা অ্যাড করবে? প্রত্যেক বছরে প্রত্যেক টাকা নয়, তুমি কনস্ট্যান্ট একটা প্রাইস তোমাকে ধরতে হবে, যে এবছর প্রোডাকশন হয়েছে 100 কেজি, এবছর হয়েছে 200 কেজি, এবছর হয়েছে তারপরে ধরো 150 কেজি। তাহলে তোমাকে একটা কনস্ট্যান্ট প্রাইস ধরতে হবে, যে কনস্ট্যান্ট প্রাইস আমি 15 ধরছি, এবছরও 15 দিয়ে গুণ করবো, এটাকেও 15 দিয়ে করবো, এটাকেও 15 দিয়ে গুণ করবো। তাহলে যেটা আমি পাবো সেগুলো হচ্ছে ন্যাশনাল ইনকাম অ্যাট কনস্ট্যান্ট প্রাইস, মানে সেখানে আমরা প্রোডাকশনের পরিমাণটার উপরে জোর দিব, মানে সেটাই আমাদের ব্যাপার হবে, প্রাইসটা কনস্ট্যান্ট থাকবে। সেই ন্যাশনাল ইনকামকে আমরা যখন টোটাল পপুলেশন বা জনসংখ্যা দিয়ে ভাগ করব, যতজন লোক আছে টোটাল পপুলেশন দিয়ে ভাগ করব, তখন আমরা কি পাবো? পার ক্যাপিটা ইনকাম, না রিয়েল পার ক্যাপিটা ইনকাম, না ডিসপোজেবল পার ক্যাপিটা ইনকাম? ডিসপোজেবল মানে কি স্যার? ডিসপোজেবল মানে যেটা হচ্ছে কিছুদিন পরেই হচ্ছে মানে হয়ে যাবে, মানে ইউজের পরে নষ্ট হয়ে যায়, সেই যেগুলোকে ডিসপোজেবল সিরিঞ্জ বলে না, মানে যেটা ডিসপোজেবল আর কি। ডিসপোজ মানে নষ্ট করা যায়, নষ্ট হয়ে যাবে বা নষ্ট করা যায়, বা 1 বছর পরে যেটা শেষ হয়ে যাবে সেই জিনিসটা। আচ্ছা, আমি একটু বুঝিয়ে দিচ্ছি অ্যান্সার জিনিসটা কি হবে। সাপোজ ধরো আজকে মোদিজি বলছে যে ভারতের আচ্ছে দিন এসে গেছে, কি না ভারতের জিডিপি 3 গুণ বেড়ে গেছে, তাই তো? ভারতের যে জিডিপি ছিল আগের বছর, এবছর জিডিপি 3 গুণ বেড়ে গেছে। সবাই খুব খুশি যে মোদিজি আচ্ছে দিন নিয়ে এসছে, মানে ভারত 4th লার্জেস্ট ইকোনমি হয়ে গেছে। তাহলে কিভাবে হয়েছে আমরা একটু দেখি। সাপোজ ধরো 2024-এ আমি ভাবি ইন্ডিয়া অন্য কিছু তৈরি করে না, শুধু মানে আইফোন বানায়। তাহলে 2024-এ আইফোন নয়, সাপোজ ধরো হচ্ছে কি বানায় ইন্ডিয়া, ধরো যে কোনো একটা ফোন, ধরো একটা মোবাইল ফোন বানায়। 2024-এ এরকম মানে দুটা মোবাইল বানানো, সাপোজ ধরো 200টা মোবাইল বানানো হয়েছিল,
প্রত্যেকটা মোবাইলের দাম ছিল 100 টাকা। তাহলে সে বছর জিডিপি কত হয়েছে? 200 ইন্টু 100 গুণ করলে হয় 200 আরো দুটো শূন্য, মানে 20,000 টাকা। কোনো অসুবিধা আছে? নেই। এবছর কি হয়েছে? আমরা 100টা মোবাইল উৎপাদন করলাম আর প্রত্যেকটা মোবাইলের দাম হলো 300 টাকা। তাহলে কত টাকা হলো? 30,000 টাকা হলো। তাহলে কি বললাম? আমাদের জিডিপি 10,000 টাকা বেড়ে গেছে। তাহলে কি অ্যাকচুয়ালি আমাদের জিডিপি 10,000 টাকা বাড়লো? না কোয়ান্টিটিটা না তো অর্ধেক অ্যাকচুয়ালি হয়ে গেছে, কোয়ান্টিটি অর্ধেক বেড়েছে, কি শুধু প্রাইস বেড়েছে। আর প্রাইস বাড়া মানে সেটা প্রাইসটা বেড়েছে। তাহলে কোনো জায়গায় যদি ইনফ্লেশন হ্যাঁ হয়, বুঝতে পেরেছি। ইনফ্লেশন যদি মূল্য বৃদ্ধি হয়ে যায়, 3 গুণ দাম বেড়ে গেছে কিন্তু প্রোডাকশন অর্ধেক হয়ে গেছে, তখন মনে হচ্ছে জিডিপি বেড়ে গেছে। কিন্তু জিডিপি অ্যাকচুয়ালি বাড়েনি, তো প্রোডাকশন আমাদের কমে গেছে। কারণ জনগণ তো ডিমান্ড করবে, কিন্তু জনগণের কাছে হ্যাঁ প্রোডাকশন, সেই কারণে দাম বেড়ে গেছে, ইনফ্লেশন হয়ে গেছে। তাহলে আমরা যদি এখানে পার ক্যাপিটা ইনকাম বের করি, তাহলে আমাদের যে কোনো একটা বছরে মানে প্রাইসটাকে 100 টাকা হিসেবে বের করতে হবে। তখন আমরা পাবো এখানে হলো 20,000 টাকা, আর এখানে হলো সেই যদি দাম করি 100 টাকা 100, তাহলে সেটা গেলো 10,000 টাকা। মানে আমাদের ন্যাশনাল ইনকাম অর্ধেক হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে কি পাচ্ছি? রিয়েলিটি পাচ্ছি, রিয়েল পাচ্ছি। দিস ইজ কল রিয়েল পার ক্যাপিটা ইনকাম, যদি আমরা ন্যাশনাল ইনকামকে কনস্ট্যান্ট প্রাইসে ধরি। ওই যে বললাম কনস্ট্যান্ট প্রাইসে 100 টাকা ছিল, আমি যদি ধরি 150 টাকা করে, তাহলে এখানেও 150 টাকা, এখানেও 150 গুণ করলাম। দেখো অ্যাকচুয়াল তুমি ন্যাশনাল পার ক্যাপিটা ইনকাম পেয়ে যাচ্ছ যদি কনস্ট্যান্ট প্রাইসে বের করি। বোঝা গেল না গেল না? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, ভেরি গুড। তাহলে রিয়েল পার ক্যাপিটা ইনকাম, পার ক্যাপিটা ইনকাম ইজ কোনটা হবে? ন্যাশনাল ইনকাম বাই এবার ন্যাশনাল পপুলেশন হয়, ইনকাম আছে বাই, বাই টোটাল পপুলেশন, মানে নিট ন্যাশনাল প্রোডাক্ট হবে, তাহলে নিট নিট ন্যাশনাল প্রোডাক্ট বাই টোটাল পপুলেশন। টোটাল বাকিগুলো পপুলেশন। জিএনপি কিন্তু নয়, এনএনপি করতে হবে। দেখো 3 নাম্বারটাও কিন্তু জিএনপি বাই টোটাল পপুলেশন ছিল, গ্রস ছিল। গ্রস কিন্তু করলে হবে না, নিট করতে হবে। এটা কিন্তু জিএনপি বাই টোটাল পপুলেশন, এটা কিন্তু এনএনপি বাই টোটাল পপুলেশন। সবসময় পার ক্যাপিটা ইনকাম এনএনপি বাই টোটাল পপুলেশন করতে হবে, নট জিএনপি। তোমাকে অবচয়টাকে বাদ দিতে হবে, ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পরে যেটা নিট থাকবে সেটাকে টোটাল পপুলেশন দিয়ে করতে হবে। কি বললাম, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে কথাটা? 12, on the basis of which of the following indicator the lifestyle standard of person can be identified? কিসের ভিত্তিতে, কোন ইন্ডিকেটরের ভিত্তিতে আমরা কোনো মানুষের লাইফস্টাইল স্ট্যান্ডার্ড আমরা বের করতে পারবো? পার ক্যাপিটাল ইনকাম। কিসের ভিত্তিতে? পার ক্যাপিটা ইনকাম। পার ক্যাপিটাল ইনকাম। ঠিক আছে, পার ক্যাপিটা, কারণ এই যে বললাম পার ক্যাপিটা ইনকাম যদি বেশি হয় তাহলে বোঝা যায় যে সেখানকার মানুষের লাইফস্টাইল ভালো আছে। ঠিক আছে, নাহলে কি হবে? পার ক্যাপিটা ইনকাম যদি কম হয়, সাপোজ ধরো একটা দেশ, খুব ভালো জিনিস বলছি, সাপোজ ধরো একটা দেশে 100 জন লোক আছে, ঠিক আছে, পার্সন আছে 100 জন, টোটাল ইনকাম হয়েছে 1,000 টাকা, 1,000 টাকা টোটাল ইনকাম হয়েছে। তাহলে পার ক্যাপিটা ইনকাম কত হলো? 10 টাকা হলো। ঠিক আছে, এবার এই যে 1,000 টাকা ইনকাম হয়েছে 100 জনের মধ্যে, তার মধ্যে 90 জন এরকম আছে, ঠিক আছে, যে 90 টাকা করে ইনকাম করে, মানে 1,890 টাকা নয়, তোমার হচ্ছে 9 টাকা করে ইনকাম করে। ঠিক আছে, তার মানে ধরো 180 টাকা, 90 জন আছে 9 টাকা করে ইনকাম করে 180 টাকা। তাহলে বাকি 10 জন যে আছে তারা ক টাকা করে ইনকাম করবে? নব্বই নয় 180, হ্যাঁ, তাহলে বাকি 10 জন ক টাকা করে ইনকাম করবে? অনেক বেশি, অনেক বেশি তো করবে নাকি? হ্যাঁ স্যার। তোমার হচ্ছে 1,000 থেকে 180 বিয়োগ করো, তাহলে কত হবে তোমার? 8,820। তাহলে বাকি 10 জন 820 টাকা করে ইনকাম করছে, তাই তো? ব্যাপারটা বুঝতে পারছো তো কি বলতে চাইছি? তাহলে সেই জায়গার লোকের লাইফস্টাইল ভালো হবে
না একটা জায়গায় যেখানে 100 জন লোক আছে সেখানে টোটাল ইনকাম হচ্ছে 1000 টাকা, কিন্তু সেখানে 90 জন আছে যারা 10 টাকা করে ইনকাম করে, তাহলে হয়ে গেল 900 টাকা। ঠিক আছে, তাহলে বাকি যে 10 জন আছে তারা ক টাকা করে ইনকাম করবে? 900, 1000, 10 টাকা করে, 10 টাকা করে। মানে প্রায় 10 টাকা ধরো, এটা ধরো 9 টাকা করেই ধরি। আমি ভুল করলাম গো, এই যে 9 9 810, আমি এটা ভুল করলাম। 9 9 81 হয়তো, তাই না? কেউ বলো। 9 9 81, 810 টাকা। আর বাকি যে সাপোজ ধরো কজন আছে, তাহলে আর হচ্ছে 90 টাকা। তাহলে এরা একই রকম হয়ে গেল, এটা হচ্ছে একটু কম সম করতে হবে। মানে আমি বলতে চাইছি এই কথাটা, যে সাপোজ ধরো 90 জন আছে যারা 5 টাকা করে ইনকাম করলো, তাহলে 9 5 45, 450 টাকা। আর 10 জন তাহলে 55 টাকা করে ইনকাম করবে, তাহলে হলো 550 টাকা। বুঝা গেল? আর এখানে 90 জন আছে 9 টাকা করে ইনকাম করলো, তাহলে হলো কত টাকা? 810 টাকা। 810 টাকা। আর বাকি 10 জন তাহলে কত টাকা করে ইনকাম করবে? 9 করলে হবে না, হবে কিছু না। 810 মানে আর কত? 1000 মাইনাস 810। তাহলে 19, 19, 19 টাকা করে, 190, তাই তো? হ্যাঁ ঠিক আছে। তাহলে দেখো কোন জায়গার লোকের স্ট্যান্ডার্ড অফ লিভিং ভালো হবে, দুটো জায়গা দেখো। এখানে 90 জন 9 টাকা করে পাচ্ছে, আর এখানে 90 জন 5 টাকা করে পাচ্ছে। আর এখানে 10 জন 55 টাকা করে পাচ্ছে, আর 10 জন 19 টাকা করে পাচ্ছে। তাহলে ভেবে দেখো যেই জায়গায় ইনকামের প্রায় ইকুয়ালিটি আছে, মানে এই যে সেকেন্ড কেসে দেখো বেশিরভাগ লোকই দেখো 9 টাকা করে ইনকাম করছে। তাহলে এবার দেখো কেন সুবিধে হবে, তাহলে কারণ কোন একটা জিনিসের যদি প্রোডাকশন হয়, তারপরে ধরো আইফোন, তাহলে আইফোন কেনার ক্ষমতা এখানে 10 জন লোকের আছে, কিন্তু এখানে 90 জন লোকের আছে। যদি আইফোনের দাম ধরো 7 টাকা হয়, তাহলে এখানে 90 জন লোক আছে যারা আইফোন কিনতে পারবে, কিন্তু এখানে মাত্র 10 জন লোক আছে যারা আইফোন কিনতে পারবে। কথাটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, ইনকাম ডিস্ট্রিবিউশন এই জন্য হতে হয়। আচ্ছা, কে প্রথম ন্যাশনাল ইনকাম এস্টিমেট করেছিল? দাদাভাই নওরোজি। দাদাভাই নওরোজি, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, তিনি প্রথম আমাদের ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় নির্ধারণ করেছেন। আচ্ছা, দ্য পার ক্যাপিটা ইনকাম অফ ইন ইন্ডিয়া ওয়াজ 20 টাকা ছিল যখন দাদাভাই নওরোজি। আচ্ছা, এই সেম উত্তর তাই তো? এইটারই সেম উত্তর, দুটো শুধু আলাদা করে। প্রথমবার 20 টাকা হয়েছিল, ওই একই উত্তর, যাই হোক সেম দিয়েছে। আচ্ছা, হুইচ অ্যামং দ্য ফলোইং ইকুয়ালস টু দ্য পার্সোনাল ডিসপোজেবল ইনকাম? পার্সোনাল ডিসপোজেবল ইনকাম কোন ইনকামটাকে বলা হচ্ছে যে পার্সোনাল ডিসপোজেবল ইনকাম? মানে যে ইনকামটা তুমি খরচ করছো, ইনকাম করেছো তারপরেই বিরিয়ানি খেতে, ঘরের রেন্ট দিতে, এ করতে, তাহলে হয়ে গেল সেইটাকে ডিসপোজেবল ইনকাম, মানে যেটা তোমার খরচ হবেই, ঘরের সমস্ত। ট্যাক্স এসে তো কবে হবে? তাহলে কোনটা হবে বলো? সহজ আছে, দেখে বুঝতেই পারছো তো। এটাই হবে তো। এটাই হবে সিম্পল ভাবে। তুমি যতটা ইনকাম করলে, পার্সোনাল তোমার যে ইনকাম হলো, সেই ইনকাম থেকে তোমার প্রথমে ডাইরেক্ট ট্যাক্স দিলে, যত টাকা দিলে, আর তার সাথে সাথে মিসলেনিয়াস ফিস ফাইন যা আছে সব তুমি দিলে। তারপরেই তো তোমার যেটা পড়ে থাকবে সেটাকে, মানে যেটা হলো সেটাই তো তোমার ডিসপোজেবল মানে ইনকাম। মানে তুমি দেওয়ার পরে যত টাকা তুমি দেখো তোমাকে ইনকাম, তুমি ইনকাম করলে সাপোজ মাসের শেষে 50,000 টাকা তোমার বেতন হলো, ইনকাম ট্যাক্স দিলে, ঘরের খরচ দিলে, এবার এগুলো তো তোমাকে করতেই হবে। তারপরে তোমার কাছে যে থাকবে সেই টাকাটা তুমি খরচ করতে পারবে, মানে সেটা অ্যাকচুয়াল তোমার ইনকাম, পার্সোনাল ডিসপোজেবল ইনকাম, মানে সেই ইনকামটা তুমি এর পরে খরচ করতে পারবে, পার্সোনাল ডিসপোজেবল। কারণ এই জায়গাগুলো ইনকাম ট্যাক্স দেওয়া, মিসলেনিয়াস ফিস, ফাইন্স যা হবে এগুলো তোমাকে দিতেই হবে, তুমি বেঁচে থাকো তোমাকে দিতেই হবে। তারপরে তুমি যে পাবে, যে টাকাটা তোমার থাকবে, সেটা এবার তুমি খরচ করতে পারবে। বুঝে গেল না গেল না? হ্যাঁ। এ ট্রান্সফার ইনকাম ইজ অ্যান, ট্রান্সফার ইনকামটা কি?
ওই যে বললাম ভিখারিদের যে দেওয়া হয় লক্ষ্মীর ভান্ডার, ট্রান্সফার ইনকাম। ইনকাম আনআর্ন ইনকাম হ্যাঁ। কি মনে হচ্ছে? ভালো করে পড়ে বলো। এটা দেয়া হয় তো মানে আনআর্ন ইনকাম ভিক্ষা করে করেছো, সেটা তুমি আর্ন করোনি? আর্ন করেছো? এই যে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে এত কষ্ট করে। ইনকাম টেকেন একদম ফ্রম ওয়ান পারসন। না, ইনকাম এই যে বললাম, ইনকাম হুইচ ইজ নট প্রডিউসড বাই এনি প্রোডাকশন প্রসেস, সেই ইনকাম যেটা কোনো প্রোডাকশন প্রসেসের মাধ্যমে যায়নি। ভিখারি কি প্রোডাকশন করলো? মানে দেখো, দুটো জিনিস বোঝো। কেউ একজন তোমাকে গান শোনালো, সেই জন্য তুমি তাকে পয়সা দিলে, তাহলে সেটা কিন্তু ট্রান্সফার ইনকাম নয়। সেটা সে গান করলো মানে তোমার মনটাকে ভালো করলো, তাহলে সেটা তার ইনকাম, কিন্তু ট্রান্সফার ইনকাম নয়। কিন্তু ভিখারি এসে তোমাকে কি বললো, দে 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 পয়সা দে, তা বা হিজড়ারা এসে তোমাকে টাকা চাইলো, সে কি কোনো কিছু প্রোডাকশন করলো? করলো না। সেটা না। হচ্ছে নট প্রডিউসড এনি প্রোডাকশন প্রসেস। প্রোডাকশন প্রসেস মানে এটা নয় যে ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে সেইটা। প্রোডাকশন প্রসেস এটাও যেটা তুমি একটা পরিষেবা দিচ্ছে। এই যে মোবাইলে কথা বলছো, তাহলে কি এটা ফ্যাক্টরিতে তৈরি হওয়া কিছু জিনিস? তোমাকে যে পরিষেবা দিচ্ছে, তার জন্য তুমি যে টাকা দিচ্ছ, পেমেন্ট করছো প্রত্যেক দিন, নেটের জন্য এত টাকা করে ভরছো, তাহলে সেটাও তো তার ইনকাম। সেটা কিন্তু ট্রান্সফার ইনকাম নয়, সেটা আমাদের জিডিপির পার্ট, সেটাও একটা ইনকাম। বুঝতে পারছি কথাটা? এটাকেই বলা হয় হ্যাঁ। ট্রান্সফার ইনকাম, যেটা কোনো প্রোডাকশন প্রসেসের মাধ্যমে যায় না, এমনি হস্তান্তরিত হয় একটা থেকে একটা। আর ইনকাম একটা পার্সন থেকে আরেকটা পার্সনকে দিয়ে দিলে সেটা কি ট্রান্সফার ইনকাম? ওটা ওই ব্যাপারটা নয়। হ্যাঁ, দেখে মনে হবে। আচ্ছা, the value of final goods and services produced by the national residents of a country and their property, whether operating within the union domestic territory of the country or outside in a year, is termed as. বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? বলে দিন মানেটা। আচ্ছা, মানেটা বলছে যে ভ্যালু অফ ফাইনাল মানে যে সেই ভ্যালু, সেই অর্থ যেটা কোনো ব্যক্তি ভারতের মধ্যে থাকুক অথবা ভারতের বাইরে থাকুক, নর্মাল রেসিডেন্ট অফ এ কান্ট্রি হোয়ার এজ অপারেটিং উইথ ইন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ এ কান্ট্রি, মানে সে দেশের মধ্যে থাকুক অথবা বাইরের কোনো লোক যে দেশের মধ্যে থেকে মানে কাজ করছে, তার যে ইনকাম সেটাকে আমরা কি বলবো? ভারতীয় অথবা ভারতের বাইরের লোক ভারতের মধ্যে থেকে যে ইনকাম করে এক বছরে, সেটাকে আমরা কি বলবো? ডোমেস্টিক প্রোডাক্ট হয় সেটা। তাহলে কি হবে অ্যান্সার? গ্রোস, যেটা হচ্ছে জিডিপি হবে, জিডিপি। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ঠিক আছে। নর্মাল রেসিডেন্ট অফ এ কান্ট্রি অ্যান্ড দ্য প্রপার্টি ওয়েদার অপারেটিং ইন দ্য ডোমেস্টিক, ও সরি এটা ভুল বললাম আমি, মানেটা ভুল বোঝালাম। বলছে নর্মাল রেসিডেন্ট অফ এ কান্ট্রি মানে ভারতের নর্মাল লোক, অথবা অথবা অপারেটিং কাজ করছে উইদিন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে অথবা আউটসাইড, ইন্ডিয়ার মধ্যে থেকে অথবা ভারতের বাইরে থেকে যে ইনকাম করছে, তাহলে সেটা হচ্ছে তাহলে তো আমাদের এটা নিড হয়ে যাবে, নিড গ্রস ন্যাশনাল। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এখানে এটা এটা নিট নয়, এটা গ্রস। ভারতের হ্যাঁ, মধ্যে gross হবে, থেকে gross। ভারতের বাইরে, সেটা হচ্ছে গ্রস, গ্রস ন্যাশনাল ইনকাম। জি, গ্রস ন্যাশনাল ইনকাম। আচ্ছা, the national income of a country for a given period is equal to the, কোনটা হবে? মানে বুঝতে পারছো নিশ্চয়ই? ন্যাশনাল ইনকাম ইকুয়াল টোটাল ভ্যালু। একটা বছরে যার ন্যাশনাল ইনকাম কার সাথে সমান হবে? টোটাল ভ্যালু অফ গুডস অ্যান্ড, যে গুডস আর সার্ভিস তৈরি করছে বাই দ্য ন্যাশনালস মানে ভারতীয়রা যে গুডস অ্যান্ড সার্ভিস তৈরি করছে তার সঙ্গে। বি বলছে সাম অফ দ্য টোটাল কনজামশন ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, মানে যত টাকা ব্যবহার করছে
আর যত টাকা ইনভেস্ট করছে তার যোগফলের সঙ্গে, না সাম অফ পার্সোনাল ইনকাম অফ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে যে পার্সোনাল ইনকাম করছে তার যোগফলের সঙ্গে, না মানি ভ্যালু অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউস সেটা হবে। মানে ফাইনাল গুডস যেটা তৈরি হচ্ছে আর যে সার্ভিসেস হ্যাঁ তৈরি করা এটা হচ্ছে হবে তার অর্থনৈতিক মূল্য বা মানি ভ্যালু কি হবে? ফাইনাল গুডস এর সঙ্গে। অবশ্যই ফাইনাল গুডসের যে মানি ভ্যালুর সঙ্গে হবে। মানে 5 কেজি চালের সঙ্গে, ঠিক আছে, 5 কেজি চালের সঙ্গে মানে 200 ঘন্টা কথা যোগ করো, সম্ভব নয়, কিন্তু সেগুলোর যদি মানিটারি ভ্যালু যোগ করি সেটা আমাদের পক্ষে সম্ভব, তাই তো? 5 কেজি চালের সঙ্গে 2 লিটার দুধ যোগ করতে পারবে? পারবে না, কিন্তু দুটার মানি ভ্যালুকে আমরা যোগ করতে পারবো। আচ্ছা, ম্যাচ কোনটা হবে? ফার্স্ট রিপোর্ট ন্যাশনাল ইনকাম কমিটি, ন্যাশনাল ইনকাম কমিটির ফার্স্ট রিপোর্ট দাদাভাই নৌরুজি কবে করছিল আগে সেটা বের করে নাও। 1868 এ 1868। এটা হবে। হ্যাঁ তাহলে 1868। আচ্ছা, এটা এরকম ভাবে দিল কেন? 2113। ওটা কিভাবে দিয়েছে বোঝা যাচ্ছে না তো। সেটাই তো, দাঁড়াও আপনাকে দেখি, ভুল কিছু আছে মনে হচ্ছে। লিস্ট 1 লিস্ট 2 এভাবেই তো আছে। আবার 2113 কেন দিয়েছে? একটা তো 4 হবে, মানে মানে একেরটা তোমার এরকম ভাবে দিয়েছে না। এটা তো আমাদের ঠিক আছে, 1868, ঠিক আছে। তাহলে হ্যাঁ, আর সাইন্টিফিক মেথড ন্যাশনাল ইনকাম এটা হচ্ছে আহ, এটা তো 1931 হওয়া দরকার ছিল। এটা আমাদের সেই মানে ওই এইটা 25। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, এটা যেটা ওই রাও, টিএন রাও, আরবি রাও। যে রাও যে করেছিল সায়েন্টিফিক মেথড। হ্যাঁ এটা 1931 এ। ফাইনাল রিপোর্ট অফ 25 ন্যাশনাল ইনকাম অফ কমিটি। এটা এটা তো 1954 হওয়া দরকার ছিল। সব ফার্স্ট রিপোর্ট তো প্রকাশ করে যেটা 1954 এ তো তৈরি হয়েছিল তো 1951 এ, 51 বা 50 এরকম, 49 1949 এ তৈরি হয়েছিল প্রথম ন্যাশনাল ইনকাম কমিটিটা। আর 5 বছর পর তো ফার্স্ট রিপোর্টটা পেশ করেছিল 1954 এ। এটা পুরো গন্ডগোল করে দিয়েছে, মানে কোনো অ্যান্সার সেরকম ভাবে কিছু মিলছে না বা ঠিকঠাক ব্যাপারটাই নেই। বাদ দাও, এটা করতে হবে না, ছাড়ো, হচ্ছে না যখন, ছাড়ো। 20। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ফ্যাক্টরস আর অ্যাকাউন্টেড ইন দ্য ক্যালকুলেশন অফ জিডিপি অফ এ কান্ট্রি ইন দ্য এক্সপেন্ডিচার মেথড? এক্সপেন্ডিচার মেথড যে খরচ মেথড হয় সেখানে আমরা যখন ক্যালকুলেট করি কোন কোন ফ্যাক্টরগুলোকে আমরা নিয়ে থাকি? প্রাইভেট কনজাম্পশন সবগুলো নাকি কোনো একটা? প্রাইভেট কনজাম্পশন মানে যে টাকাটা আমরা প্রাইভেট মানে নিজস্ব খরচ করছি। গ্রস ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপেন্ডিচার স্পেন্ডিং, যেহেতু আমরা টোটাল যত টাকা ইনভেস্ট করছি বা এক্সপেন্ডিচার খরচ করছি। নেট এক্সপেন্ডিচার অফ দ্য এক্সপেন্ডিচার অন এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, ইম্পোর্ট এক্সপোর্ট করতে আমাদের যে খরচ হচ্ছে সেটা। ডেফিনেটলি সবগুলোই হবে, ঠিক আছে, অল হবে। অলগুলোই হবে, কারণ এক্সপেন্ডিচার মানে খরচ, তার মানে যেখান থেকে তুমি সব খরচ করছো সব খরচগুলোকে যোগ করতে হবে। সব খরচই যোগ হবে। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ পসিবল ইন অ্যান ইকোনমি? একটা ইকোনমিতে কোনটা সম্ভব? জিডিপি ইজ ইকাল টু পিআই, যতটা গ্রস ইনকাম তার সেটা পার্সোনাল ইনকামের সঙ্গে সমান হবে। জিডিপি জিএনপির সঙ্গে সমান হবে। ফ্যাক্টর কস্ট মার্জিনাল প্রাইসের সঙ্গে সমান হবে। এনএনপি জিডিপির সাথে সমান হবে। কোনটা সম্ভব?
আচ্ছা, কোনটা সম্ভব নয় আগে বলো? এনএনপি জিডিপির সঙ্গে সমান হবে হবে না। হ্যাঁ, যেটা হবে না সেগুলো আগে করো। এনএনপি জিডিপির সঙ্গে কখনোই সমান হতে পারে না, কারণ ডেপ্রিসিয়েশন থাকতেই হবে। ডেপ্রিসিয়েশন ছাড়া কোনো কিছু সম্ভব না। তুমি ইনকাম করলে কোনো খরচ ছাড়া সেটা সম্ভব না। অবশ্যই। আর কোনটা পসিবল নয়? আর জিডিপি পার্সোনাল ইনকাম এক হয় না তো। জিডিপির সঙ্গে পার্সোনাল ইনকাম কখনোই সম্ভব হবে না। তা তুমি যত টাকা টোটাল ইনকাম পার্সোনালি ইনকাম করবে সেটাই জিডিপি হবে, সেটা কখনোই সম্ভব না। ওকে, ভেরি গুড। আর কি মনে হচ্ছে তাহলে এই দুটোর মধ্যে কোনটা হতে পারে? আচ্ছা, ফ্যাক্টর যেটা ওই ফ্যাক্টর ইনকাম ওটা এমপি কি রাখা যেতে পারে? কি মনে হচ্ছে? Factor- দেখো, অ্যান্সার হবে জিডিপির সঙ্গে জিএনপি সমান হতে পারে। কখন হতে পারে? যদি সেই দেশ কোনো রকমের বাণিজ্য না করে, আর সেই দেশ যদি কোনো দেশের সঙ্গে কোনো ট্রেড না করে, যা হবে ও নিজের আচ্ছা দেশে, আচ্ছা, নর্থ কোরিয়া। এক্সপোর্ট ঠিক আছে, ইম্পোর্ট সমান হলে। কোনো এক্সপোর্ট ইম্পোর্ট সে করবে না, বা যদিও করে যত টাকা ইম্পোর্ট করবে তত টাকার এক্সপোর্ট করবে, তাহলে তার জিডিপি জিএনপি দুটোই সমান হবে। বাইরে তার দেশে হ্যাঁ এমন কেউ নেই যে বাইরে গিয়ে কাজ করে, জাপানের মতো ব্যাপার। সবাই ভারতেই কাজ করে, সব ভারতীয়রাই আছে। আর সে কোনো দেশের সাথে ইম্পোর্ট যতটা করে এক্সপোর্ট ততটাই করে, তার বাইরে থেকে কেউ ইনভেস্টমেন্ট করবে না, নিজের দেশেই সবকিছু হবে, যা ইনকাম করবে ততটাই এক্সপোর্ট করবে, ব্যাস, কোনো চাপ নেই। এটা হওয়া পসিবল। আচ্ছা, কোনটা ইনকারেক্ট? কোনগুলো কারেক্ট বলো, তাহলে ইনকারেক্ট বেরিয়ে যাবে। এনডিপি সমান এটা ঠিক আছে প্রথমটা। আর প্রথমটা ঠিক আছে। আর এটা স্যার দ্বিতীয়টা ভুল আছে, জিডিপি সমান জিডিপি প্লাস এটা ভুল আছে আচ্ছা, বিএডটা। বিয়েরটাই উত্তর হবে বলছো? স্যার এখানে এখানে জিডিপি সমান জিডিপি আমি প্লাস বলছি আগে ঠিকগুলো বলো, কোনগুলো ঠিক আছে। এক তো ঠিক আছে, আর কোনগুলো ঠিক এক আছে? ঠিক আছে। আর কোনটা ঠিক আছে? আর হচ্ছে এনডিপিটা ঠিক আছে। ঠিক আছে। এ আর ডি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার বল, হ্যাঁ, জিডিপি সমান কি হবে? জিডিপি সমান জিডিপি প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি। আর একটা আছে জিডিপি সমান জিডিপি মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, কোনটা ঠিক আছে? প্লাস প্লাস হয়ে যাবে মনে হচ্ছে আমার। কোনটা ভুল আছে? সেটা ভুল আছে মনে হচ্ছে। সিটা ভুল আছে। সেটা ভুল আছে মনে হচ্ছে। না, সি এরটা ঠিক আছে। জিডিপি যেটা রয়েছে সেটা জিডিপি থেকে ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, সেটা জিডিপি থেকে তো মাইনাস হবে, প্লাস কি হয়? জিডিপির সঙ্গে আবার জিডিপি ইজিক্যাল টু জিডিপি প্লাস কি কখনো হতে পারে? ভালো করে বুঝছো, কোনো কিছু সমান জিডিপি সমান জিডিপি প্লাস কি কিছু হতে পারে? হ্যাঁ ঠিক। সেটা জিডিপি সমান জিডিপি থেকে কিছু মাইনাস হবে। কি বলছি বোঝা গেল না, গেল না? হ্যাঁ, জিডিপি প্লাস হলে তো জিডিপি থেকে বেশি হয়ে যাবে সেটা। না, বেশি হবে এরকম ব্যাপার নেই। ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস সাবসিডি, সেটা নেগেটিভ এলো, সেটা নেগেটিভও আসতে পারে, পজিটিভও আসতে পারে। সাপোজ ধরো ইনডাইরেক্ট ট্যাক্স 10 টাকা, ঠিক আছে, ক্যালকুলেশনের দিক থেকে এটা সেম হয়ে যাবে। সাপোজ ধরো ইনডাইরেক্ট ট্যাক্স যেটা হলো সেটা 10 টাকা, সাবসিডি হলো 11 টাকা, তাহলে সেটা কি হয়ে গেল? জিডিপি মানে জিডিপির সঙ্গে -1, জিডিপি -1। এবার এখানেও যদি ইনডাইরেক্ট ট্যাক্স 11 টাকা হয় আর সাবসিডি যদি 10 টাকা হয়, তাহলে সেখানেও জিডিপি -1 হলো। ক্যালকুলেশন সমান হবে, কোনো অসুবিধা নেই, কারণ এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, সাবসিডি কখনো বেশি হতে পারে, ইনডাইরেক্ট ট্যাক্স কখনো বেশি হতে পারে। ব্যাপারটা হচ্ছে ভুল কোনটা, জিডিপি ইজিক্যাল টু জিডিপি মাইনাস কোনো কিছু না, জিডিপি প্লাস কোনো কিছু। কি বলছি বোঝা গেছে? জিডিপির সঙ্গে কোনো কিছু প্লাস কি করে হবে? এই জন্য এটা আমাদের ভুল হচ্ছে। বোঝা গেল? বলো। স্যার ওইটা কি আরেকবার বলুন। জিডিপি যেটা রয়েছে, তারপরে ধরো তুমি কত টাকা জিডিপি ইনকাম করছো, এবার সেই জিডিপির সঙ্গে জিডিপি সমান জিডিপি প্লাস তার সঙ্গে কিছু একটা প্লাস হবে না, জিডিপি থেকে কিছু একটা মাইনাস হবে। আচ্ছা, সাপোজ ধরো
এ ইজিক্যাল টু আমাদের বলছে কোনো কিছু এ সমান এ ইজিক্যাল টু এ প্লাস বি, এটা ঠিক না? এ ইজিক্যাল টু এ, আচ্ছা এবার ম্যাথে বোঝাতে গেলে একটু সমস্যায় পড়ে যাবে। তারপরে ধরো 10 টাকা সমান 10 টাকা মাইনাস কিছু টাকা মাইনাস 1 টাকা, তা 10 টাকা সমান 10 টাকা প্লাস কিছু টাকা, কোনটা ঠিক? এটা সাইকোলজিক্যাল দিক থেকে ভাবো, মানে এটা পুরো ম্যাথমেটিক্যালি জিনিসটা বোঝানো এটা সম্ভব খুব একটা হবে না। তাহলে কোন একটা যে টাকা রয়েছে জিডিপি, সেই জিডিপির সঙ্গে স্যার বুঝতে পেরেছি, মানে জিডিপির সঙ্গে, মানে একটা জিডিপি আছে, জিডিপির সঙ্গে অন্য কোনো সব যোগ হচ্ছে, আরো সেগুলো কিছু নিয়ে টোটাল জিডিপিটা জিডিপি বলতে হতে পারে না, জিডিপির সঙ্গে কিছুটা মাইনাস করলে তাহলে সেটা জিডিপি হবে। প্লাস তো তুমি করতে পারো না, তোমাকে মাইনাসে যেতে হবে, কারণ সেটা তো সর্বোচ্চ। এবার যদি ও ইম্পোর্ট আচ্ছা, এক্সপোর্ট পার্থক্য হয় তখন সেটা মাইনাস নেগেটিভলি হলো, সেটাই আলাদা কথা। কিন্তু বাই থিওরিটিক্যালি ব্যাপারটা বোঝা গেল কি বলতে চাইছি? হ্যাঁ বুঝতে পেরেছি এবারে। আচ্ছা 23, রিয়েল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মেজার করা হয় কিসে? মানে রিয়েল জিডিপি, এক সেকেন্ড আসুক। রিয়েল জিডিপির জন্য এটা বাদ দিয়ে দিতে হবে, অপচয়টা। হ্যাঁ, রিয়েল জিডিপি মেজার করা হয় কারেন্ট প্রাইসে, কনস্ট্যান্ট প্রাইসে, অ্যাভারেজ প্রাইসে, না কোনোটাতেই না? এ কনস্ট্যান্ট প্রাইস হবে। একদম, একটু আগে আমি এটাই বোঝালাম, যখন রিয়েল ইনকাম বের করব সবসময় সেটা কনস্ট্যান্ট প্রাইসে বের করতে হবে, কারণ সেই জায়গায় রিয়েলের ম্যাটার করে কোয়ান্টিটি, কতটা তুমি ইনকাম করছো। এবার ক্লিয়ার হচ্ছে, আস্তে আস্তে বোঝা যাচ্ছে? হ্যাঁ বুঝতে পেরেছি। রিয়েল জিডিপি আমাদের কখনো বলে না, আমাদের সবসময় গ্রস যেটা সেটা বলে, মানে যেটা কারেন্ট প্রাইসে বলে, সেটা বলেই মোদিজি বলে আচ্ছা দিন চলে এসছে। কি বলছি বোঝা গেছে? কিন্তু কনস্ট্যান্ট প্রাইসে দেখলে বোঝা যাবে আমাদের অনেক অবস্থা খারাপ, প্রোডাকশন কমে গেছে অনেক, দাম বেড়ে গেছে বলে আজকে মনে হচ্ছে আমাদের অনেক টাকা জিডিপি হয়ে গেছে। কি বলছি বোঝা গেছে? কিন্তু প্রোডাকশন কিন্তু কমে আছে, ওই জন্য তো বিদেশ থেকে আমদানি করতে রিয়েল রিয়েল জিডিপিটা বলবে না। বলবে না, একদম। জিএনপি স্ট্যান্ডস ফর, গ্রস ন্যাশনাল গ্রস প্রোডাক্ট। ন্যাশনাল প্রোডাক্ট। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এটাই তো জিএনপি। আচ্ছা, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট মাইনাস ডেপ্রিসিয়েশন কি হবে? জি এর জায়গায় এন হয়ে যাবে, এনএনপি। নিট ন্যাশনাল প্রোডাক্ট, এনএনপি। আচ্ছা, নট আ মেথড অফ কম্পিউটিং জিএনপি, জিএনপি কে ক্যালকুলেট করার কোনটা মেথড না? নয় বলেছি। ইনকাম মেথড, এক্সপেন্ডিচার মেথড, ভ্যালু অ্যাডিং, ভ্যালু অ্যাডিংটা মনে হচ্ছে। ভ্যালু অ্যাডেড মেথড তো আমি যেটা বুঝিয়েছিলাম প্রত্যেকটা স্টেপে যে এটাকে অ্যাড করা হচ্ছে, ভ্যালু অ্যাডেড অ্যাপ্রোচ মানে প্রোডাকশন মেথড। ও সেভিংস আচ্ছা, ভ্যালু অ্যাডিং মানে প্রোডাকশন মেথড। আচ্ছা, ভ্যালু অ্যাডেড মানে সেভিং মেথড প্রত্যেকটা স্টেপে যেহেতু মূল্য যোগ হচ্ছে, সেই জন্য জিএনপি কোনটা ব্যবহার করা হয় না। সেভিং মেথড হবে তাহলে। একদম সেভিং অ্যাপ্রোচ, সেভিংস অ্যাপ্রোচ কখনোই জিএনপির মধ্যে পড়ে না। 27, national income of factor cost is equals to, ন্যাশনাল ইনকাম সমান ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, সেখান থেকে ট্যাক্স বিয়োগ সাবসিডি যোগ। আচ্ছা, ট্যাক্স দিতে হচ্ছে মানে কমে যাচ্ছে, সাবসিডি দিচ্ছে মানে তোমার কাছে আবার অ্যাড হচ্ছে। 28, which of the following deducted from GNP to arrive at NNP? ডিপ্রিসিয়েশন। অবশ্যই বাদ দিলে তুমি পৌঁছে যাবে। ডেপ্রিসিয়েশন ইজ লস ইন ভ্যালু অফ, কোন দিক থেকে দেখতে গেলে মানে মনে হয় যে ডেপ্রিসিয়েশনটা একটা লস?
ডেপ্রিসিয়েশন ইজ লস ইন ভ্যালু অফ, কিসের দিক থেকে দেখলে বোঝা যায় যে ডেপ্রিসিয়েশনটা একটা লস? ফাইনাল গুডস। ফাইনাল গুডস নাকি? ফাইনাল গুডস, ফাইনাল গুডস মানে বুঝতে পারছি যেখান থেকে সেখান থেকে মনে হচ্ছে ডেপ্রিসিয়েশনটা লস। মেশিনারি মানে যে যন্ত্রপাতি রয়েছে, যন্ত্রাংশ, তার দিক থেকে যদি দেখি তাহলে মনে হয় ডেপ্রিসিয়েশন একটা লস হয়। ক্যাপিটাল স্টক মানে যত টাকা তুমি জমা রেখেছিলে ক্যাপিটাল স্টক হিসেবে, সেখান থেকে মনে হচ্ছে ডেপ্রিসিয়েশনটা একটা লস। স্টক অফ ইনভেন্টারি মানে তুমি যে স্টোর করো, সাপোজ মার্কেটে ম্যাগি লাগবে 10 প্যাকেট, তুমি বানাচ্ছ 25 প্যাকেট, তাহলে 15 প্যাকেট তোমার স্টকে আছে। ডেপ্রিসিয়েশনে স্টক অফ ইনভেন্টারি, ইনভেন্টারি মানে যেখানে তুমি স্টক রাখছো। কি মনে হচ্ছে? ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন। ডেপ্রিসিয়েশন ইজ লস ইন ভ্যালু অফ, যে কোনো একটা বলো উত্তর, কেমন হচ্ছে? স্টকটা নাকি? স্টক যেটা বলছে। অ্যান্সার হবে অবচয়, যে লস ইন দ্য ভ্যালু অফ মেশিনারি। কারণ তোমার প্রোডাকশনের জন্য তোমার যে মেশিনারির একটা খরচ হয়, খরচ ডেপ্রিসিয়েশনে কোথায় হয়? মেশিনারিতে খরচ হয়। কি বলছি বোঝা গেল? হুম। আচ্ছা আচ্ছা। ওকে, সেই জন্য ডেপ্রিসিয়েশন ইজ লস ইন ভ্যালু অফ মেশিনারি, মানে মেশিনারিতে তুমি যে কাজটা করেছো সেই জন্য তোমার ডেপ্রিসিয়েশন বা এটা হলো, অবচয়টা হলো। 30, with reference to the economy consider the following statement: the rate of growth of real gross domestic product has steadily increased in last decade, মানে আমাদের লাস্ট ডেকেডে আমাদের রিয়েল জিডিপি বেড়েছে। দ্য রেট, দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস হ্যাজ স্টেডিলি ইনক্রিজ ইন দ্য লাস্ট ডেকেড। এখানে বলছে গ্রোথ ডোমেস্টিক প্রোডাক্ট বেড়েছে, কোনটা কারেক্ট কি মনে হচ্ছে? কোনটা বা দুটাই ঠিক না? গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টটা বেড়েছে, কোনটা? আর রিয়েল রিয়েল গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টটা তো রিয়েল গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টটা ঠিকই বলেছো, অনলি বিটা ঠিক। ঠিক আছে, এটা ঠিক নয়। আমাদের রিয়েল বেড়েছে কে বলেছে? রিয়েল জিডিপি বাড়েনি বাবা। রিয়েল জিডিপি যদি দেখা যায় প্রোডাকশন কোথায় বেড়েছে ওটা মনে কমে যাবে হচ্ছে। না, মনে বহু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, রিয়েল হওয়ার সম্ভাবনা কখনোই সম্ভব না। আচ্ছা বলো। দ্য জিডিপি ইনক্রিজ 4 টাইমস, লাস্ট 10 বছরে 4 গুণ বেড়েছে। দ্য পার্সেন্টেজ শেয়ার অফ পাবলিক সেক্টর ইন জিডিপি 10 বছরে কমেছে। কোনটা ঠিক? এক নম্বরটা ঠিক। একটা ঠিক। 4 গুণ 10 বছরে বেড়েছে? গ্রস জিডিপি 4 গুণ বেড়ে গেছে 10 বছরে? কগুণ বেড়েছে স্যার? ও, 4 গুণ বাড়া মানে, আচ্ছা একটু ডেটা দেখি। গ্রস জিডিপি increase in last 10 years. Gross GDP. GDP okay. কতটা বেড়েছে? 105%। মানে প্রায় ডাবল হয়েছে, 2.1 ট্রিলিয়ন থেকে 4.3 ট্রিলিয়ন হয়েছে। 4 গুণ বাড়া মুখের কথা নয় বাবা, 4 গুণ বাড়াতে গেলে মাথা খারাপ হয়ে যাবে, বুঝতে পারছো? হ্যাঁ। সেখানে চায়না, ইউএস এর বেড়েছে 66%, চায়নার 44% বেড়েছে, ইন্ডিয়ার সেখানে 105% বেড়েছে, অনেকটাই বেড়েছে। কিন্তু 4 গুণ বাড়াতে গেলে বাবু মাথা খারাপ হয়ে যাবে, বুঝলে তো? ওই জন্য ইন্ডিয়া কখনোই 2 নাম্বার বা 3 নাম্বার মানে চায়নাকে কখনোই ওভারটেক করতে পারবে না, কারণ সেটা যেতে গেলে অনেক 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 বাড়াতে হবে।
সেই ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে গেলে ইন্ডিয়াকে প্রচুর করতে হবে, ঠিক আছে? সেটা সম্ভব না, যতই চিৎকার করি সম্ভব না। 3 নম্বরে যেতে পারে, চায়নার পরে 3 নম্বরে যেতে পারে, কারণ সামনে কে আছে? সামনে আমাদের জার্মানি আছে, তাই তো? জার্মানিকে পেরিয়ে যাবে, খুব বেশি পার্থক্য নেই, কিন্তু চায়নাকে পেরোনো সম্ভব না ইন্ডিয়ার পক্ষে। আচ্ছা, কি হবে? 31। সরি, উত্তর তো হলো, তাহলে দুটোই ভুল আছে, ঠিক আছে? নাইদার ওয়ান নট টু, দুটোই আমাদের উত্তর ভুল আছে। পার্সেন্টেজ অফ শেয়ার অফ পাবলিক সেক্টর ডিক্লাইন করেনি, বেড়েছে। কারণ এখন মোদিজি কি করেছে? মোদিজি কি করেছে? প্রাইভেটাইজেশন প্রাইভেটাইজেশন করেছে। প্রাইভেটাইজেশন কথাটার মানে কি? এটাই তো ভুল করে, যে প্রাইভেটাইজেশন করেছে, কথাটাকে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। কথাটা হয়েছে মোদিজি কি করেছে? পাবলিক সেক্টর বানিয়েছে, পাবলিক সেক্টরে কন্ট্রিবিউশন বাড়িয়েছে। তাহলে সেটা মানে কি, মানে প্রাইভেটাইজেশন করা? একদমই নয়। এখন প্রত্যেকে এর শেয়ার, মানে কি করেছে? ইন্ডিয়ান রেলওয়ে, সাপোজ ধরো রেলের প্রাইভেটাইজেশন করেছে, চারদিকে খবর হচ্ছে কি রেলওয়ের প্রাইভেটাইজেশন, মানে কি? রেলের যে পুরো যে খরচ বা পুরো যে রেসপন্সিবিলিটি সেটা গভর্নমেন্টের থাকতো। এবার ইন্ডিয়া কি করেছে? রেলওয়ের মধ্যে অনেক জিনিস আছে, টিকিট আছে, প্ল্যাটফর্ম আছে, বহু জিনিস আছে, ট্রেনের মধ্যে ক্যাটারিং আছে, বহু জিনিস আছে। এবার সব যদি গভর্নমেন্ট করতে যায়, মাথা খারাপ হবে। ওই জন্য গভর্নমেন্ট কি করেছে, কিছু জায়গাগুলোতে, সবাই ধরো প্ল্যাটফর্ম রয়েছে, প্ল্যাটফর্মের অবস্থা তো আর বলে লাভ নেই, যাচ্ছিল প্ল্যাটফর্ম বলেছে এই প্ল্যাটফর্ম প্রাইভেট কোনো একটা কেউ যদি মানে পারচেস করতে চাও বা এই করতে চাও, সে কিনতে পারো, কিনে সেখানে তুমি দোকান রাখো, তুমি সুযোগ সুবিধা রাখো, তোমার ইচ্ছে, কোনো অসুবিধা নেই, প্ল্যাটফর্মটার দায়িত্ব তোমার। সেই জন্য তুমি আমাকে ওখানে তুমি বিজনেস করো, ব্যবসা করো, আমাকে তার জন্য টাকা দিয়ে দেবে। ক্যাটারিং, তাহলে আগে দেখো, আগে কি রেলের খাওয়ার বা খাওয়ার যোগ্য ছিল? তো আজকের দিনে দেখো আইআরসিটিসি যেটা রয়েছে, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং সার্ভিস, এখন তুমি দেখো, তুমি যদি কোনো ট্রেনে যদি কোনো দূর পাল্লায় যাও, ক্যাটারিং সার্ভিস কতটা ভালো, কিসের জন্য পসিবল হয়েছে? কারণ এটা একটা প্রাইভেট সেক্টর এসেছে বলেছে। তারা কি করেছে? এই জায়গায় কাজ করেছে, কাজ করে ইনকাম করছে, ইনকাম করে গভর্নমেন্ট সেখান থেকে ইনকাম করছে। তাহলে এগুলো প্রাইভেটাইজেশন নয়। এই কোম্পানিগুলো, এই কোম্পানিতে তুমি যদি মনে করো আইআরসিটিসিতে তুমি এই কোম্পানির শেয়ার কিনতে পারো, তার মানে অ্যাকচুয়ালি কি হলো, তুমি তোমার টাকাটা এই কোম্পানিকে ইনভেস্ট করছো, তাহলে সেটা কি ভালো নয়? তাতে কি রেলওয়ের কি গ্রোথ হবে না? নিজেরাই বলো। হ্যাঁ, রেলওয়ের গ্রোথের জন্য করেছে। আজকে ফেসিলিটি বলো, সবকিছু সুবিধা কিসের জন্য হয়েছে? গভর্নমেন্ট এগুলোকে প্রাইভেটাইজেশন বা পাবলিক সেক্টর করেছে বলেই না হয়েছে। নাহলে রেলের তো মানে যাই হোক, সরকারি কর্মচারীদের ভাবভঙ্গি তো বুঝেছো, আসি যাই পয়সা পাই, না হলেও পয়সা পেয়ে যাবে, ওই জন্য সরকারি জিনিস ভালো, ওই জন্য আজকে মোদিজি খারাপ, তাই না? এটাই ব্যাপার। প্রাইভেটাইজেশন করলে কোয়ালিটিটা ভালো হয়ে যায়। কোয়ালিটি অবশ্যই বাড়বে, সবসময় কম্পিটিশন হবে। তুমি যদি খারাপ কাজ করো, সঙ্গে সঙ্গে সে কন্ট্রাক্ট একজনের জায়গায় অন্যজনকে দিয়ে দেবে, ফলে তোমার একটা চাপ থাকবে ভালো কাজ করার, ঠিক আছে? তোমার যদি কমপ্লেন আছে, তোমার কন্ট্রাক্ট যাবে, ঠিক আছে? অবশ্যই ভালো। আচ্ছা, a decrease in tax to GDP ratio of a country indicate which of the following? স্লো ইকোনমি, যদি আমাদের জিডিপি রেশিও কমতে থাকে, ডিক্রিজ ইন ট্যাক্স টু জিডিপি, ট্যাক্স টু জিডিপি রেশিও যদি কমে যায়, ট্যাক্স টু জিডিপি রেশিও মানে বুঝতে পারছো, জিডিপি যত টাকা, সাপোজ ধরো জিডিপি হয়েছে 100 টাকা, তার মধ্যে জিডিপির ইনকামের মধ্যে 20% ট্যাক্স, তাহলে 1:5 হচ্ছে ট্যাক্স টু জিডিপি রেশিও। এবার দেখো 100 টাকার এর মধ্যে 30 টাকা তোমার হচ্ছে ট্যাক্স, তাহলে 3:10, ঠিক আছে? 3:10। এবার এটা ধরো তোমার হচ্ছে 20:10, 20:100, তাহলে আগে ছিল 20:100 আর এখন হয়েছে 30:100, তাহলে রেশিও যে মানে যে অনুপাত, সেটা বাড়লো না কমলো? অবশ্যই বেড়েছে, ট্যাক্সের পরিমাণ বেড়েছে। তাহলে যদি ট্যাক্স রেশিও বাড়ে, মানে 100 টাকা ইনকামের মধ্যে ট্যাক্সের পার্সেন্টেজ যদি বেশি আসে, তাহলে কি বুঝবে? তাহলে কি বুঝবে? যে ইকোনমিক গ্রোথ রেটটা স্লো হয়েছে। এটা কি ঠিক না ভুল মনে হচ্ছে? আমার কথাটা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি?
হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে একটা জিনিস আমি বলি, সাপোজ ধরো 100 টাকা ইনকামের মধ্যে 20 টাকা ট্যাক্স আর 100 টাকা ইনকামের মধ্যে 30 টাকা ট্যাক্স, ইন্ডিকেট কি করছে? ট্যাক্স বেড়েছে মানে কিসের জন্য বেড়েছে? লোকের ইনকাম বেড়েছে বলে ট্যাক্স জিনিসপত্রের বেড়েছে। তাহলে যদি হুম, ইনকাম বাড়ে তাহলেই তো ট্যাক্স বাড়বে, নাকি ইনকাম কমে গেছে ট্যাক্স বেড়ে গেছে? সম্ভব নয়। আমাদের প্রোগ্রেসিভ না, ট্যাক্স, ইনকাম বেশি হলে ট্যাক্স। তাহলে যখনই ইনকাম বাড়ছে তাহলে ইকোনমি কি স্লো ডাউন হচ্ছে না ফাস্ট হচ্ছে? ফার্স্ট ফার্স্ট হচ্ছে। বেশি ফাস্ট হচ্ছে। তাহলে এই কথাটা কি ঠিক? নিশ্চয়ই না, এটা ভুল কথা। না, না। হুম। সেকেন্ড বলছে লেস ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম। ইকুইটেবল ডিস্ট্রিবিউশন মানে সবার মধ্যে সমান টাকা, ন্যাশনাল ইনকামের বেশি টাকাটা ডিভাইড হয়ে গেছে। এবার এটা বলছে লেস, কম ডিভাইড হয়েছে। তাহলে এটা কি ঠিক মনে হচ্ছে? লেস ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকামের লেস, কম ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয়েছে। দেখো, এটা তোমার পক্ষে বলা সম্ভব কখনোই নয়, কারণ ইনকাম বাড়ছে মানে তুমি এর সঙ্গে ডিস্ট্রিবিউশন তুমি বুঝবে কি করে? প্রথম কথা, তোমার বোঝার কোনো সুবিধাই নেই। মানে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন মানে 100 টাকা ইনকাম যদি হয়, সেই 100 টাকা 10 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা মানে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন। আর আনইকুয়াল ডিস্ট্রিবিউশন মানে 100 টাকার মধ্যে একটা লোক 90 টাকা পাবে, একটা লোক 10 টাকা পাবে। এটা হচ্ছে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন। এবার তোমার যদি এখানে ট্যাক্স বাড়ে, তাহলে একটা জিনিস ট্যাক্স যদি বাড়ে তার মানে ট্যাক্স কারা দিচ্ছে? 90% লোক তারা ট্যাক্স দিচ্ছে, তাই তো? তাহলে এবার তুমি যদি এখানে বলো এই যে 10 জন লোক আছে এরাও ট্যাক্স দিচ্ছে, এবার এদেরও কিন্তু ট্যাক্স বাড়বে। এখানে দুজনেরই ট্যাক্স বাড়বে, কিন্তু যে 90% তার কাছে ট্যাক্সের বার্ডেনটা বেশি হবে, সে যেহেতু বেশি টাকা ইনকাম করছে। আর যারা বেশি টাকা ইনকাম করে তাদের বেশি পার্সেন্টেজ ট্যাক্স দিতে হয়। তাহলে এই জায়গা থেকে লেস ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হবে না মোর ইকুইটেবল ডিস্ট্রিবিউশন হবে? প্রথম কথা, এটা মোর ঠিকভাবে বলা সম্ভব নয়। যদিও তুমি করতে যাও, তাহলে যদি ট্যাক্স বাড়ে তার মানে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন আরো বেশি হয়েছে, কারণ 90 টাকার একটা লোক যতটা ট্যাক্স দেবে, 10 টাকার লোকরা যদি ট্যাক্স দেয় এর পরিমাণ বেশি আসবে ট্যাক্স। বেশি লোকেরা যদি ট্যাক্স দেয় সেটা বাড়বে, না কম লোকেরা ট্যাক্স দিলে সেটা বাড়বে? বেশি লোকের ট্যাক্স দিলে পারে। ঠিক আছে, তাহলে এটা হবে মোর। কিন্তু এটা বলাটাও খুব চাপের ব্যাপার, তাহলে এটা অবভিয়াসলি নাইদার হবে। ঠিক আছে, বিএডটা বলাটা প্রথম কথা ইকোনমিক্যালি চাপের ব্যাপার। যদিও করি সেটা হবে মোর ইকুয়াল ডিস্ট্রিবিউশন, তাও হতে পারে। এটা অবশ্যই ফার্স্ট হবে, স্লো হবে না, ফার্স্ট হবে, তাই তো? তাহলে বোথ আমাদের রং। আচ্ছা, আর 35 পর্যন্ত আজকে করব। আচ্ছা, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ গিভেন দ্য কনসেপ্ট অফ হিউম্যান ডেভেলপমেন্ট? জানি না। হিউম্যান ডেভেলপমেন্ট, আচ্ছা একটু ভালো করে আমি একটু বলে দিচ্ছি। এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, কে বানিয়ে ছিল? ও হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, বলছি এই যে পাকিস্তানে একজন বানিয়েছিল অমর্ত্য সেন নয়? না, অমর্ত্য সেন ছিল না, পাকিস্তানে একজন কে ছিল? অমর্ত্য সেন ছিল এই না? বি হতে পারে, ছিল মানে হ্যাঁ, অবভিয়াসলি নামটা ছিল, কেউ মেহবুবুল হক বানিয়েছিল। ছিল। ঠিক আছে, মেহবুবুল মেহবুব হক ছিল ইউনাইটেড নেশনের যে সম্পাদক ছিলেন, তিনি বেসিক্যালি এটা ছিল, কিন্তু তার সঙ্গে হেল্পফুলি ছিল অমর্ত্য সেন। হেল্পফুলি ছিল। অ্যাকচুয়ালি এটা মেহবুবুল হকের অবদান ছিল। এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা আমাদের 0 থেকে 1 এর মধ্যে লাই করে। হ্যাঁ, 0 থেকে 1 এর মধ্যে। যত তোমার একের দিকে হবে তার মানে ডেভেলপ, যত নিচের দিকে হবে ডেভেলপ। প্রথম introduced in the year? প্রথম ইন্ট্রোডিউস ইয়ার হচ্ছে 1990। প্রথম হয়েছিল 1990-তে। আচ্ছা, 35 ইউএনডিপি। ইউনাইটেড ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওখান থেকে আমাদের হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা এ করা হয়েছে। তাই আজকে অনেকগুলো কোশ্চেন আমরা আলোচনা করলাম, অনেক কিছু জিনিস জানা হলো, তাই তো?